হ্যালো এভরিওয়ান, আজ আমি মাই ডিয়ারেস্ট নেমেসিস ড্রামার 4 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোডগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও। তো শুরু করা যাক। গত এপিসোডে দেখেছিলাম সোজাং বানজোর হিডেন রুমে ঢুকে পড়ে, আর এরপর আমরা বানজোর ছোটবেলার সিন দেখতে পারি বানজো যখন ছোট ছিল তার মা বাবা একদিন তার প্রিয় অ্যানিমেশন ইভেন্ট দেখার জন্য তাকে নিয়ে যাচ্ছিল। বানজো সেদিন অনেক খুশি ছিল। বানজো তার মা বাবার অনেক আদরের সন্তান ছিল, কিন্তু এক নিমিষেই সব আনন্দ, আদর, খুশি হারিয়ে যায়, কারণ আচমকাই একটা বেপরোয়া ট্রাক তাদের গাড়িতে ধাক্কা মারে। বানজো সেদিন বেঁচে গেলেও তার মা বাবা মারা যায়, আর এজন্যই তার দাদি মনে করত তার মা বাবার মৃত্যুর জন্য সে দায়ী। এজন্যই তার দাদি তাকে সবসময় বকাঝকা করত, কিন্তু সে বুঝতো তার দাদি নিজেও ছেলের জন্য কষ্ট পেত, কারণ সে প্রায় সময় দেখতো তার দাদি তার বাবার কাপড় নিয়ে কান্না করতো একা। তাই বানজো একদিন তার দাদিকে বলে, আমি আমার বাবার মতো তোমার সবকিছুর দায়িত্ব নেব। এরপর থেকেই সে তার দাদির মন মতো হওয়ার চেষ্টা করত, যেমন ঠিকমতো পড়াশোনা করত, ডিসিপ্লিন মেনে চলতো সবকিছুতে, আর তার সব শখ আনন্দ লুকিয়ে এনজয় করত, কেন দাদি বুঝতে না পারে বানজোর জীবনটা আসলে ছোট থেকে ট্রমাটাইজ ছিল। এক হলো তার মা বাবাকে সে চোখের সামনেই হারিয়েছিল, আর দুই হলো তার দাদি তার মা বাবার মৃত্যুর জন্য দোষ দিত। আর এখন এতদিন পর সোজাং তার হিডেন রুমের ব্যাপারে জানতে পেরেছে, এটা বুঝতে পেরে বানজো দৌড়ে তার কাছে যায়, কিন্তু সে দেখে ইতিমধ্যে সোজাং সবকিছু দেখে ফেলেছে। সে সোজাংকে বলে, তুমি এখানে কি করছো? সোজাং বলে, আমি আমার বাবার বদলে এসেছি। আমি তো জানতাম তুমি শুধু রক ব্র্যান্ড পছন্দ করো, কিন্তু এমন শখ আছে আমি কল্পনাও করতে পারিনি। বানজো বলে, তুমি ভুল বুঝছো, এটা আমার রুম না, এটা আমার ভাগ্নের রুম। সোজাং হাসে আর বলে, ও তাই নাকি? আর এরপর সে লেজার লাইট ঠিক করতে ধরে, কিন্তু বানজো উত্তেজিত হয়ে বলে, আস্তে ঠিক করো, জানো এটা কত কষ্ট করে আমি কালেক্ট করেছি? সোজাং কিছু বলে না, তার দিকে তাকিয়ে থাকে। বানজো বলে, না মানে আমার ভাগ্নে কত কষ্ট করে ধৈর্য ধরে এটার জন্য অপেক্ষা করছিল তুমি জানো? যদি এটার কিছু হয় সে কষ্ট পাবে। সোজাং বলে, তোমার ভাগ্নে যেমন এটা পাওয়ার জন্য অপেক্ষা করছিল, তুমিও প্লিজ একটু ধৈর্য ধরে অপেক্ষা করবে, আমাকে এটা ঠিক করতে দাও। আর এরপর সোজাং লেজার লাইট ঠিক করে। বানজো টেস্ট করে ঠিকমতো রিপেয়ার হয়েছে কিনা। সোজাং খেয়াল করে পুরো রুম কনসার্ট ভ্যানুর মতো করে সাজানো। সে বলে, তোমার নেইবারের অসুবিধা হয় না? বানজো বলে, না অসুবিধা হয় না, কারণ এটা সাউন্ডপ্রুফ রুম। আর এরপর সোজাং সেখানে থাকা অ্যানিমে বুকগুলো পড়তে ধরে, কিন্তু বানজো বলে, এই এই এটা টাচ করবে না, জানো এটা ফার্স্ট এডিশন, কত কষ্ট করে কালেক্ট করেছি আমি। সোজাং বলে, ও আচ্ছা। আর এরপর সে আরো একটা বুক টাচ করে। বানজো এবার উত্তেজিত হয়ে পড়ে আর বলে, জানো এটা কত রেয়ার এডিশন, এটা কত কষ্ট করে কালেক্ট করেছি। সোজাং বলে, এর মানে এসব তোমার তাই তো? বানজো বলে, না আমার ভাগ্নের। সোজাং বলে, মিথ্যা বলো না, আমি যতদূর জানি তোমার কোনো রিলেটিভস নেই, তুমি একা। বানজো বলে, সব আমার। এখন তুমি কি করবে বলো? সোজাং বলে, কিছু না তো, তবে তোমার ব্যাপারে আমি অনেক কিছু জানলাম। এটা বলে সে পিছুতে থাকে, কিন্তু তার পায়ে একটা তার লেগে সে পড়ে যেতে ধরে, কিন্তু বানজো তখনই তাকে সেভ করে। আর এরপর সোজাং বাসা যাওয়ার জন্য ব্যাগ গোছাতে থাকে, আর সে বলে, আমি যদি তোমাকে সোমবারের মধ্যে ড্রেসটা দিতে না পারি তুমি কি মাইন্ড করবে? বানজো বলে, সমস্যা নেই, কিন্তু তুমি একটা গিফট কিভাবে বিক্রি করতে পারলে? সোজাং বলে, আমাকে কি তুমি ওইটা গিফট দিয়েছিলে? বানজো এই কথাটার উত্তর দেয় না, আর তখনই সোজাং এর ফোনে হসপিটাল থেকে কল আসে, কারণ সোজাং এর বাবা বেকন কাজ করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। সোজাং কল পাওয়া মাত্রই হসপিটাল আসার জন্য বের হয়। বানজো বলে, আমি তোমাকে ড্রাইভ করে নিয়ে যাব, চলো আমার সাথে। আর এরপর সেও সোজাং এর সাথে হসপিটালে আসে। নার্স সোজাংকে বলে, তোমার বাবা এখন ঠিক আছে, একটু পরেই তাকে ভিআইপি রুমে শিফট করানো হবে। সোজাং বলে, কিন্তু আমি তো ভিআইপি রুম বুক করিনি। বানজো বলে, আমি করেছি। আর এরপর সোজাং বানজো বেকনের সাথে দেখা করে। সোজাং বেকনকে রাগ দেখায়, কেন বেকন সাবধানে কাজ করেনি। বেকন হাসে আর বলে, এরপর থেকে সাবধানে করব। আর এরপর সে বানজোকে ধন্যবাদ দেয় হেল্প করার জন্য, কিন্তু বানজো বলে, সোজাং আমার কোম্পানির একজন এমপ্লয়ি, এটা আমার দায়িত্ব। আর এরপর সোজাং আর বানজো বাইরে আসে। সোজাং বানজোকে সবকিছুর জন্য ধন্যবাদ দেয়। বানজো বলে, তাহলে আজ আমি আসি, পরে দেখা হবে তোমার সাথে। এটা বলে সে চলে যায়, কিন্তু এরপরেই সোজাং এর তার মায়ের কথা মনে পড়ে, কারণ তার মাও একদিন এভাবে হসপিটালে ভর্তি ছিল। মায়ের কথা মনে করে সোজাং কাঁদতে থাকে। বানজো এটা খেয়াল করে, কারণ সে তখনও চলে যায়নি, সে ফেরত এসেছিল সোজাং এর জন্য খাবার নিয়ে। বানজো বুঝতে পেরেছিল সোজাং সবার সামনে কঠিন হলেও সে মনের দিক দিয়ে দুর্বল, তাই সে সোজাং এর সামনে আর যায় না।
সে সেখান থেকে চলে যায়, কিন্তু সে বাসায় এসে সোজাংকে টেস্ট করে বলে ডেস্কে তোমার জন্য জিনিস রেখেছি। সোজাং টেক্সট দেখে ডেস্কে বাঞ্জোর দেওয়া জিনিস কালেক্ট করে, আর সে দেখে বাঞ্জো তার জন্য খাবার আর সোজাংয়ের মন ভালো করার জন্য একটা টেডি রেখে গেছে। সোজাং টেডি পেয়ে খুশি হয় আর বলে সে অনেক ফানি। এখানেই সিন কাট হয়, আর এরপর আমরা পরদিনের সিন দেখতে পারি ওই ক্যাপসুল লিগাল টিমের মেম্বার ডেপুটি ইউনের ছিল। সে সবাইকে বলে এসব টয় কালেক্ট করা তার হবি। এদিকে দেখতে পারি বাঞ্জো সোজাংকে মেসেজ করে বলে তার ব্যাগ নিয়ে যেতে, কারণ গতকাল সে তাড়াহুড়োয় ব্যাগ রেখে গেছিল। তাই সোজাং বেকনের কাছে সোবিনকে রেখে বাঞ্জোর কাছে যায়। বাঞ্জো তাকে ব্যাগ দেয়। বাঞ্জো দেখে সোজাং তার গাড়ি নিয়ে এসেছে, আর সে সেদিন সোজাংয়ের গাড়িতে ধাক্কা মেরেছিল, এজন্য সোজাং ক্ষতিপূরণে নেয়নি। তাই বাঞ্জো তাকে ক্ষতিপূরণ দিতে চায়, কিন্তু সোজাং বলে সে নিতে পারবে না। আর এমনিতেও বাঞ্জো তাকে অলরেডি একটা ড্রেস গিফট করেছে। এরপর সে চলে যাওয়ার জন্য গাড়িতে ওঠে, কিন্তু বাঞ্জো খেয়াল করে সোজাংয়ের গাড়ি স্টার্ট হচ্ছিল না। তাই সে বলে এটা কি আদৌ স্টার্ট হয়? সোজাং বলে কখনো হয়, আবার কখনো একটু সমস্যা হয়, তবে এটা আমার কাছে ব্যাপার না। বাঞ্জো এবার রাগ করে আর বলে এটা চালাতে গিয়ে রাস্তায় তোমার যদি কিছু হয় তখন এর দায় কে নিবে? চলো আমার সাথে, এটা সার্ভিস সেন্টারে ঠিক করতে দিতে হবে। এরপর তারা সার্ভিস সেন্টারে গাড়ি ঠিক করতে দিয়ে ওয়েট করতে থাকে। বাঞ্জো সোজাংকে জিজ্ঞেস করে পেকন কেমন আছে। সোজাং বলে হ্যাঁ ভালো আছে। বাঞ্জো বলে তাহলে তো তুমি আর কান্না করবে না। সোজাং বলে কে কান্না করছে? আমি কখন কান্না করলাম? বাঞ্জো বলে হ্যাঁ সেদিন আমি দেখেছি, মানুষ মানেই দুর্বল, তাই লজ্জা পেও না। সোজাং বলে সেদিন আমি আমার বাবার জন্য কান্না করিনি, আমার মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই কান্না করছি আমি। বাঞ্জো বলে সময় কারোর জন্য থেমে থাকে না, তাই কষ্ট বলে আমাদের এগিয়ে যেতে হবে, আর দুঃখ যেন মনে না পড়ে, তাই পছন্দের কাজ করতে হবে। সোজাং বলে যেমন? বাঞ্জো বলে এই ধরো গান, নাচ, ভিডিও গেম, যেটা করতে তোমার ভালো লাগে আর কি। সোজাং বলে হ্যাঁ তুমি ঠিক বলছো, ভিডিও গেম একসময় আমি খেলতাম, কিন্তু এর জন্য আমি কষ্ট পেয়েছিলাম। আর তখন সার্ভিস সেন্টারের লোক বাঞ্জোর কানে কিছু একটা বলে। সোজাং বলে আমাকে বলছো না কেন? গাড়ির কি কোনো সিরিয়াস সমস্যা হয়েছে? বাঞ্জো বলে তুমি কি তোমার গাড়িটা আমাদের মিউজিয়ামে ডোনেট করতে পারবে? না মানে এটা তুমি কিভাবে চালাও? আর এরপর সে সোজাংকে একটা নতুন গাড়ি দিয়ে বলে এটা নিয়ে যাও, কিন্তু সোজাং গাড়ি নিতে চায় না। বাঞ্জো বলে এটা আমি তোমাকে একবারে দিচ্ছি না, তোমার গাড়ি যতদিন না ঠিক হচ্ছে ততদিন চালাবে, বস হিসেবে আমি এটা তোমাকে দিচ্ছি, তোমার নেওয়া উচিত। আর এরপর বাঞ্জো মনে মনে হাসে আর বলে এখন নিতে চাচ্ছে না ঠিকই, কিন্তু চালানোর পর এর প্রেমে পড়ে যাবে, আমি জানি ও কেমন। আর সত্যিই তাই হয়। সোজাং যখন গাড়িটা ড্রাইভ করেছিল তখন তার অনেক পছন্দ হয়। এর পরের সিনে দেখি পরদিন বাঞ্জো তার দাদিকে প্রজেক্টের ব্যাপারে ইনফর্ম করতে আসে, কিন্তু আচমকা একটা বাচ্চা দৌড়ে আসে বাঞ্জোর দিকে, আর বাঞ্জোর হাত থেকে ট্যাব পড়ে যায় আর ট্যাবের ডিসপ্লে নষ্ট হয়ে যায়। আর এই ট্যাবেই প্রজেক্টের সব ডিটেলস ছিল। তার কারণে বাঞ্জো উপায় না পেয়ে সোজাংকে কল করে, আর কম্পিউটারের পাসওয়ার্ড দিয়ে বলে প্রজেক্টের সব ডিটেলস কপি করে মেল করতে, কারণ বাঞ্জো সব ডিটেলস কম্পিউটারে কপি করে রেখেছিল। সোজাং বাঞ্জোকে জিজ্ঞেস করে এত মানুষ থাকতে তুমি আমাকে কেন বিশ্বাস করে পাসওয়ার্ড দিয়েছো? আমি তো এখন যা ইচ্ছা করতে পারি। বাঞ্জো তাকে বলে কারণ এই মুহূর্তে বিশ্বাসযোগ্য ব্যক্তি বলতে তার সোজাংকেই মনে হচ্ছে। আর এরপর সোজাং বাঞ্জোর কথা মতো সব ডিটেলস কপি করে মেল করে দেয়। বাঞ্জোর দাদি প্রজেক্টের ডিটেলস থেকে পছন্দ করে। এদিকে আমরা দেখতে পারি সিয়ন হাজিনের ইনস্টাগ্রামের সব পোস্ট ফলো করে আর রিয়াক্ট দেয়, আসলে তার হাজিনকে ভালো লাগতে শুরু করছিল। আর এরপর আমরা পরদিনের সিন দেখতে পারি সোজাং অফিসে এসে শোনে বাঞ্জো গ্যাংনাম স্টোরে 3টি আনপপুলার ব্র্যান্ড অ্যাড করেছে, কিন্তু এতে তো সেল কমে যাবে, এজন্য সে বাঞ্জোকে জিজ্ঞেস করে কেন করেছে এটা। কিন্তু বাঞ্জো তার উপর রাগ দেখিয়ে বলে তুমি কি এখন আমার ডিসিশনকে অসম্মান করবে নাকি? সোজাং বলে তুমি কি পারফেক্ট উত্তরসূরি হিসেবে এসব ডিসিশন বুঝিয়েছিলে? তা বলে সে চলে যায়। আর এরপরেই দেখতে পারি অফিসে মিটিং বসে। বাঞ্জো সবাইকে বলে গ্যাংনাম স্টোর নিয়ে কি কারো সমস্যা আছে, কিন্তু সবাই চুপ করে থাকে, কেউ কিছু বলে না, শুধুমাত্র সোজাং ছাড়া। সে বলে তুমি 3টা লোকাল ব্র্যান্ড অ্যাড করেছো, এতে সেল কমে যেতে পারে। সেল কমে যাবে এটা তুমিও জানো, কিন্তু তারপরেও তুমি কেন এটা করলে? আমি আসলে কিউরিয়াস এটা জানার জন্য। বাঞ্জো সবার উদ্দেশ্য করে বলে আমি দেখলাম শুধুমাত্র সোজাংয়ের আমার ডিসিশন নিয়ে সমস্যা, অন্য কারো সমস্যা হলো না, আমাকে জিজ্ঞেসও করলো না কেউ। সবাই জানতো সেল কমে যেতে পারে, তারপরও এটা প্রতিবাদ করলো না। আসলে আমি সবাইকে টেস্ট করলাম কে আমার সামনে ভালো হয়ে থাকতে চায় আর কে কোম্পানির ভালো চায়। এখন দেখতে হচ্ছে সবার পারফরমেন্স চেক করতে হবে আমার। আজকের মতো এখানেই মিটিং শেষ। এরপর মিটিং শেষ হয়। আর এরপর আমরা দেখতে পারি একটু পর বাঞ্জো ডেস্কে এসে সোজাংকে খুঁজতে থাকে।
কিন্তু নানা বলে সোজাং রুফটপে আসে। এরপর বাঞ্জো রুফটপে আসে। সোজাং বাঞ্জোকে দেখে বলে, আমাকে কি এখানেও শান্তিতে থাকতে দিবে না? বাঞ্জো বলে, তোমার মন খারাপ কেন? আমি কি কিছু করেছি? সোজাং বলে, কেউ আমাকে যখন তখন টেস্ট করবে এটা আমার পছন্দ না। বাঞ্জো বলে, তাই বুঝি? তাহলে এখন কিভাবে আমি তোমার মন ভালো করতে পারি? সোজাং বলে, লাগবে না, আমি আমার নিজের খেয়াল নিজে রাখতে পারি। কিন্তু বাঞ্জো বলে, চলো আমার সাথে। আর এরপর সে সোজাংকে কারাওকেতে নিয়ে আসে। কারাওকেতে এসে সোজাংয়ের তো অনেক মন ভালো হয়ে যায়, কারণ সেখানে অনেক ফানি আর এন্টারটেইনিং গেম ছিল। আর তখন তাকে হাজিন কল করে, কারণ তাদের আজ একসাথে ডিনার করার প্ল্যান ছিল। কিন্তু সোজাং বলে, আমার সাথে আমার ডিরেক্টর আছে। হাজিন বলে, তাহলে তুমি তোমার ডিরেক্টরকেও সাথে নিয়ে আসো। তা শুনে সোজাং বাঞ্জোকে হাজিনের কার্টে নিয়ে আসতে থাকে। আর কার্টের সামনে আসতেই সোজাংয়ের জুতোর ফিতা খুলে যায়। বাঞ্জো তাকে ফিতা বাঁধতে হেল্প করে, যা দেখে সোজাং কিছুটা ইমপ্রেস হয়। কিন্তু তখনই হাজিন তাকে কল করে বলে, এসো না, ব্ল্যাক ড্রাগন এখানে। সোজাং তো এটা শুনে অনেক অবাক হয়ে যায়, কারণ ব্ল্যাক ড্রাগন কিভাবে এখানে আসলো। হাজিন যেহেতু বাঞ্জোর সাথে যোগাযোগ রেখেছিল, সে জানতো বাঞ্জোই ব্ল্যাক ড্রাগন। বাঞ্জো এখন তার কার্টের সামনে এসেছে। হাজিন এটা তার কার্ট থেকে দেখে ফেলে। এখানেই 4 নম্বর এপিসোড শেষ হয়। আচ্ছা, সোজাং কি এবার ধরেই ফেলবে যে বাঞ্জো ব্ল্যাক ড্রাগন? এটা দেখতে হলে নেক্সট এপিসোড দেখতে হবে। নেক্সট এপিসোডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।